Hello everyone, welcome back to Inspiring Chemistry by RJ and I am your chemistry mentor. So, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনাটা কন্টিনিউ করছো কি তাই তো? আচ্ছা বেশ। তো আজকের সেশন শুরু করার আগে সবাইকে আমার তরফ থেকে এবং ইন্সপায়ারিং কেমিস্ট্রি বাই RJ এর তরফ থেকে শুভ অক্ষয় তৃতীয়া এবং শুভ ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য। আচ্ছা বেশ, চলো এক নজরে দেখে নেওয়া যাক আজকের টপিক। আমি এখানে লিখে দিয়েছি সুন্দর করে। ফার্স্টে আমরা কি দেখব, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা শিখবো ক্যালকুলেশন অফ জেড ক্যালকুলেশন দেখবো, ঠিক আছে? কার জন্য? ফর সিম্পল কিউবিক ইউনিট সেল, বিসিসি এবং এফসিসি। আমরা 2 নাম্বার আজকে টপিক হচ্ছে রিলেশন বিটুইন এজ লেন্থ এ এবং রেডিয়াস, এজ লেন্থ এবং রেডিয়াসের মধ্যে সম্পর্ক। 3 নাম্বার আজকে দেখবো যে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা নির্ণয়, ঠিক আছে, কি করে ক্যালকুলেশন করতে হয়। 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ডেনসিটি ক্যালকুলেশন, ঘনত্ব ক্যালকুলেশন। 5 নাম্বার মিলার ইন্ডিসেস ক্যালকুলেশন, খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, মিলার ইন্ডিসেস ক্যালকুলেশন। নাম্বার 6 ড্র ডিফারেন্ট প্লেনস, বিভিন্ন ধরনের প্লেন কল্পনা করতে হয় আমরা যখন সলিড পড়াশোনা করি। তো ক্লাস 12 এর জন্য অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কিন্তু তোমার গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস একটা। আর নাম্বার 7 হচ্ছে ক্যালকুলেশন ইন্টারপ্ল্যানার ডিসটেন্স, এটাও খুব ইম্পর্টেন্ট, ইন্টারপ্ল্যানার ডিসটেন্স ক্যালকুলেশন। আচ্ছা, এই হলো আজকে আমাদের টপিক, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের রসায়ন। চলো ফার্স্টে আমরা আজকে দেখে নিই যে সিম্পল কিউবিকের ক্ষেত্রে একক কোষের কণার সংখ্যা নেই, ঠিক আছে? আচ্ছা বেশ, চলো দেখে নাও। আগে ফার্স্টে লেখাটা লিখে নাও, নোট করে নাও, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝার চেষ্টা করছি আমরা। তো আগে জিনিসটা লিখে নাও, তারপরে ব্যাপারটা বোঝাচ্ছি ক্লিয়ারলি। ফার্স্টে দেখো কি লেখা আছে, প্রতিটি সরল ঘনকাকার একক কোষ। আমরা সরল ঘনক ধরে নিয়েছি, কিউবিক ধরে নিয়েছি, যেহেতু আমরা কিউবিকের ক্ষেত্রে পড়ছি, তাই না? কিউবিকের ক্ষেত্রে আমরা সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে আমরা জেড এর মান বের করব, বিসিসির ক্ষেত্রে বের করব বডি সেন্টার কিউবিক ইউনিট সেল, এফসিসির ক্ষেত্রে ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল। তো ফার্স্টে যে সিম্পল কিউবিকের ক্ষেত্রে দেখেছিলাম, খেয়াল করে দেখো, আমরা একটা সিম্পল কিউবিক আঁকিয়ে ফেলি। সেখানে গত লেকচারে বলেছিলাম যে সিম্পল কিউবিকের ক্ষেত্রে যে গঠনকারী কণাগুলো রয়েছে, গঠনকারী কণা বলতে অণু, পরমাণু বা আয়ন, তাই তো? এদেরকে আমরা মোটিফও বলে থাকি, মোটিভ, ঠিক আছে, মোটিভ বলে থাকি। এই গঠনকারী কণা বা মোটিভগুলি মেইনলি কোথায় থাকে? কৌণিক বিন্দু বরাবর থাকে, কোণাগুলোতে থাকে, তাই তো? টোটাল কতগুলো কৌণিক কোণা রয়েছে? টোটাল 8টা কোণা রয়েছে, তো 8টি কৌণিক বিন্দুতে রয়েছে, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, প্রতিটি সরল ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুর সংখ্যা। সরল ঘনকের ক্ষেত্রে একক কোষের কৌণিক বিন্দুর সংখ্যা কত? 8টি, সেটা তো আমরা দেখলামই। তারপর নেক্সট লাইন কি বলেছে, যে প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দুর অবদান। প্রতিটি একক কোষের জন্য আমরা কেলাস পড়েছিলাম, ক্রিস্টাল। ধরে নাও তুমি যে ঘরে বসে আছো, এই পুরো ঘরটি হচ্ছে ক্রিস্টাল, একটা কেলাস। তার মধ্যে এই কিউব হচ্ছে একটা, ধরে রাখো এই কিউবটাকে তুমি ঘরের মাঝখানে বসিয়ে দাও, এই কিউবটি হচ্ছে একটা ইউনিট সেল, একক কোষ, ঠিক আছে? তার মানে আমরা পড়েছিলাম, খেয়াল করে দেখো, যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, তার মানে ক্ষুদ্রতম সব থেকে ছোট হতে হবে, এবং যেটা বারবার পুনরাবৃত্তি হয়ে পুরো কেলাস জালটি তৈরি করছিল, এক্স্যাক্টলি কি তাই তো? আচ্ছা বেশ, তাহলে এই ধরে নিচ্ছি এই কিউবটা তুমি ঘরের মাঝখানে বসিয়ে দিয়েছো, তাহলে এই কিউবটা হচ্ছে আমাদের এই ঘরের ক্ষেত্রে একটি ইউনিট সেল, ধরতে পারি, ক্লিয়ার তো? আচ্ছা বেশ, তাহলে এই ইউনিট সেলের ক্ষেত্রে কি রয়েছে, যে প্রতিটি একক, তার মানে এটা যদি একটা ইউনিট সেল হয়, তার মানে এরকম অসংখ্য ইউনিট সেল নিয়ে পুরো ঘরটা তৈরি হয়েছে, কি তাই তো? ক্লিয়ার? আচ্ছা বেশ, তাহলে এই একটার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে প্রতিটি একক কোষের, প্রতিটি কথা অর্থ একটি একক কোষের কৌণিক বিন্দুর অবদান, একটি একক কোষের ক্ষেত্রে মানে একটি ইউনিট সেলের ক্ষেত্রে যে কৌণিক বিন্দুগুলো রয়েছে তার অবদান কত? কি লেখা আছে? 1/8, তাই না? 1/8। তাহলে যদি একটার ক্ষেত্রে 1/8 হয়, ধরে নিলাম টোটাল 8টা রয়েছে, 8টা এইরকম ইউনিট সেল দিয়ে তোমার এই পুরো ঘরটা তৈরি হয়েছে, কথার কথা বলছি। তাহলে 8টি একক কোষের ক্ষেত্রে কৌণিক বিন্দুর অবদান কত হবে? 1/8 ছিল একটার ক্ষেত্রে, ইন্টু 8 8টার ক্ষেত্রে, তাহলে 8 কেটে গেল, 1 তৈরি হয়ে গেল। এটাই হলো আমাদের z এর মান। তার মানে প্রতিটি সরল ঘনকাকার একক কোষের কৌণিক সংখ্যা z = 1। তাহলে এতটুকু বোঝা গেল? বোঝা গেল না, কি তাই তো? মাথার উপর দিয়ে গেল। তো চলো, যেন টাফ না মনে হয় তার জন্য আমি একটা ছোটখাটো মডেল তৈরি করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। যে দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে আমি একটা সরল ঘনক তৈরি করেছি, একটা ইউনিট সেল ধরে নিতে পারি। ধরো এটাই তুমি ঘরের মাঝখানে বসিয়ে দিয়েছো এবং এটারই অনেকগুলো করে কম্বাইন করে পুরো ঘরটা তোমার তৈরি হয়েছে। কতগুলো যুক্ত হয়ে? 8টি যুক্ত হয়ে তোমার পুরো ঘরটা তৈরি হয়েছে, কথার কথা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর কৌণিক বিন্দু কতগুলো বলেছিলাম? 8টি। দেখে নাও 8টি আছে কিনা। কৌণিক বিন্দু মানে
কৌণিক বিন্দু মানে কি, যে এই কোণাগুলোতে যে আমাদের মোটিভ রয়েছে, মোটিভ বলে তো এখনই বললাম গঠনকারী কণা। দেখো গঠনকারী কণা কটা রয়েছে কৌণিক বিন্দুগুলোতে, একটা গঠনকারী কণা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তা টোটাল কৌণিক বিন্দু 8টা। এতটুকু বোঝা গেল। আচ্ছা বেশ, এবার নেক্সট কি বলেছে যে প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দুর অবদান। তাহলে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি, আমি এই যে কিউবটা বানিয়েছি টোটাল 4টে বক্স মিলে, ঠিক আছে? তোমরা হয়তো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, 1 2 3 4 টোটাল 4টে যুক্ত করে তৈরি করেছি। কথাটা কেন বললাম সেটাও কাজে লাগবে। আচ্ছা, কোনো কিছু ফেলে দেওয়ার না, ঠিক আছে? বেশ, ঠিক আছে। তো চলো দেখো, আমি যদি কি বলেছে যে প্রতিটি একক কোষে কৌণিক বিন্দুর অবদান, কোণাগুলোতে যে বিন্দুগুলো রয়েছে, ধরে নিলাম এই কোণাতে যে বিন্দুটা রয়েছে সেটি অবদান কত একটা ইউনিট সেলের জন্য। এখানে যেমন আমি বলতে পারি যে 4টে ইউনিট সেল মিলে আমি একটা তৈরি করেছি, 4 কোণা বক্সটা তৈরি করেছি বলতে পারি। তার মানে এই কিউবটা বানাতে গেলে, বানানোর জন্য আমার 4টে ইউনিট সেলের প্রয়োজন হয়েছে। ব্যাপারটা ভালো করে বুঝবে ঠান্ডা মাথায়। এই কিউবটা আমি যে আমার হাতে দেখতে পাচ্ছ, এই কিউবটা তৈরি করার জন্য আমার টোটাল 4টে ইউনিট সেল প্রয়োজন হয়েছে বলতে পারি। আচ্ছা বেশ, এবার আমি এদের মিডল পোর্শনে একটা গঠনকারী কণাকে বসিয়ে দিলাম। হলো, একটা গঠনকারী কণাকে এদের মিডল পোর্শনে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তার মানে দেখো, এই গঠনকারী কণা, এটা তো গোল সার্কেল, তাই না? এর জন্য আমি অর্ধেকটা ভেবে নিই যে অর্ধেকটা নিচের দিকে ঢুকে গেছে আর অর্ধেকটা মাথা বেরিয়ে আছে, তাই তো? আচ্ছা বেশ, যে অর্ধেকটা নিচের দিকে ঢুকে গেছে তার মানে ওই নিচের দিকে যে পোর্শনটা সেটা এই 4জন মিলে শেয়ার করেছে বলতে পারি। আর বাকি যে ওপরের দিকে মাথাটা বেরিয়ে রয়েছে, গঠনকারী কণা যে বাকি পোর্শনটা ওপরের দিকে বেরিয়ে রয়েছে, তো সেটা আমি এখানে ম্যাচ বক্স ইউজ করছি, সেটা আরো 4জন দেখো আমার হাতের কাছে এই মুহূর্তে 3টে রয়েছে, যাই হোক তোমরা একটু বুঝে নাও যে আরো বাকি পোর্শন যেটা উপরের দিকে বেরিয়ে আছে সেটা কি রয়েছে, বা উপরের দিকে বেরিয়ে রয়েছে সেটা আরো 4জন। দেখো আমি যদি এটাকে একটা ম্যাচ বক্স ধরে নিই, তার মানে 4জন মিলে যদি আমি ঢেকে দিই তো 4জন মিলে সেটা কভার হয়ে যাচ্ছে, তাই না? তার মানে একটা কৌণিক বিন্দু, একটা গঠনকারী কণা যেটা কোণে রয়েছে, কৌণিক বিন্দুতে রয়েছে, সেটা কজন মিলে শেয়ার করছে? নিচের 4জন প্লাস ওপরের পোর্শনটা 4জন, টোটাল 8জন মিলে শেয়ার করছে বলতে পারি। তার মানে টোটাল 8টা ইউনিট সেল একটা কৌণিক বিন্দুকে কভার করছে। তাহলে এক একজনের ভাগে কত করে পড়বে? 1/8 করে। ব্যাপারটা ধরে নাও তোমার কাছে একটা বিস্কুট রয়েছে, এবং তোমার 8 বন্ধু রয়েছে, তাহলে এক একজনের ভাগে কি করে পড়বে? এক একজনের ভাগে কত করে পড়বে? 1/8 করে। তারপরে 8 ভাগের 1 ভাগ করে পড়বে। বোঝা গেল ব্যাপারটা? ঠিক একই রকম তাহলে এই একটা গোল তাহলে কতজনের মধ্যে শেয়ার হবে? 8 জনের মধ্যে। তাহলে এক একজনের মধ্যে কত করে পাবে? 1/8 করে। সেটাই বলা আছে যে প্রতিটি একক কোষে, এগুলো একটা একক কোষ ধরে নিলাম, তো প্রতিটি একক কোষের কৌণিক বিন্দুর অবদান তাহলে কত হবে? 8 জনের মধ্যে যেহেতু শেয়ার হচ্ছে আর এক একজন পাচ্ছে কত করে? 1/8 করে। তো সেটাই বলা আছে 1/8। তাহলে টোটাল 8 জনের ক্ষেত্রে কত করে হবে বের করতে বলেছে। একজনের ক্ষেত্রে যদি 1/8 হয় তাহলে 8 জনের ক্ষেত্রে কি হবে? 1/8 ইন্টু 8। 8 এর ক্ষেত্রে বের করতে বলেছে, নিশ্চয়ই মাল্টিপ্লাই হবে। 1/8 ইন্টু 8, 8 কেটে গেল 1, আর যে 1 বেরোলো সেটাই তোমার একক কোষের কণার সংখ্যা, কণার অবদান বা কণার সংখ্যা। এই হলো এই প্রতিটি সরল ঘনকের একক কোষের কণার অবদান। আমি যদি এই ছবিটাকে আমি যদি আরেকটু আঁকিয়ে ফেলি এখানে, যদিও আঁকানোটা খুব মুশকিল, আমি ট্রাই করছি। দেখো পেছনের দিকে একটা বক্স দিয়ে দিয়েছো আর এই সাইডে তুমি আরেকটা বক্স দিয়ে দিয়েছো। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই একটা কণা টোটাল, এই একটা বক্স, দুটো, তিনটে, চারটে, 4 জনের মধ্যে শেয়ার হচ্ছে। এর উপরেও তুমি আরো 4টে বসিয়ে দিয়েছো, এর অর্ধেকটা এখানে ঢুকে গেছে, অর্ধেক পোর্শনটা নিচে ঢুকে গেছে, আর অর্ধেকটা মাথাটা বেরিয়ে রয়েছে। ওই এখনই ম্যাচ বক্সে যেটা দেখাচ্ছিলাম সেই উপরের দিকে যেটা বেরিয়ে রয়েছে সেটা উপর থেকে আরো 4 জন মিলে তুমি বসিয়ে দিয়েছো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল 8 জনের মধ্যে শেয়ার হয়েছে। বুঝা গেল? তো দেখো এই জিনিসটা বুঝতে পারলে কিনা, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে পরেরগুলো একদম ইজিলি বুঝতে। আচ্ছা বেশ, চলো দেখে নিই বিসিসির ক্ষেত্রে। তো
আমি যদি এখানে একটা কিউব আঁকিয়ে দিই, একটা ইউনিট সেল আঁকিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে এই ইউনিট সেলে টোটাল তো বিসিসির ক্ষেত্রে কি বডি সেন্টার কিউবিক ইউনিট সেল, তো 8টি কৌণিক বিন্দুতে তো থাকবে, 8টি কৌণিক বিন্দুতে তো অবশ্যই থাকবে, তাই না। তার পাশাপাশি বডির সেন্টারে একটা থাকবে, মিডল পোরশনে একটা থাকবে, কি তাই তো, সেন্টার অফ দা বডিতে, বুঝা গেল। তাহলে এই গঠনকারী কণাগুলো কোথায় কোথায় রয়েছে বিসিসির ক্ষেত্রে, কৌণিক বিন্দুতে 8টা আর মিডল সেন্টারে একটা। তো চলো এই ক্ষেত্রে z এর ক্যালকুলেশনটা দেখে নেওয়া যায়। তো চলো দেখে নিই বিসিসির ক্ষেত্রে z এর মান কি করে ক্যালকুলেশন করতে হবে। একই রকম ভাবে আগেরটার মতই একক কোষে কৌণিক বিন্দু কণার সংখ্যা 8টি, একক কোষের কৌণিক বিন্দু আমি যদি এখানে একটা আঁকিয়ে ফেলি, একক কোষ একটা আঁকিয়ে ফেলি, ইউনিট সেল, আমি এখানে একটা ইউনিট সেল আঁকিয়ে ফেললাম, যার কৌণিক বিন্দু কটা রয়েছে একটু আগেই দেখলাম, আগেরটার মতনই সেম টু সেম হবে কিন্তু একটু আলাদা হবে। একক কোষে কৌণিক একটা একক ইউনিট সেল ধরে নিলাম, তো যার একক কোষে কৌণিক বিন্দুর সংখ্যা কতগুলি, 8টি রয়েছে, এবং একটি কণার একটি একক কোষে কৌণিক বিন্দুর সংখ্যার অবদান 1/8, একটু আগেই দেখালাম। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো 1/8 কি করে হলো। সেই অনেকটা বিস্কুটের এক্সাম্পলটা মনে রাখবে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, যদিও একটা বিস্কুটকে 1/8 মানে 8 ভাগে ভাগ করাটা খুব চাপের ব্যাপার, তো যাই হোক ইমাজিন করে নিও, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য জিনিসটা বলেছিলাম, ঠিক আছে। তাহলে একটি একক কোষের কৌণিক বিন্দুর অবদান কত হবে, তার মানে একটা বিস্কুট যদি 8 ভাগে ভাগ করা হয় তাহলে এক একজনের এক একটা বন্ধুর ভাগে কত করে পড়বে, 8 ভাগে 1 ভাগ করে পড়বে, মানে 1/8 করে পড়বে। তাহলে 8টি বন্ধুর ক্ষেত্রে কত ভাগ করে পড়বে, তার মানে 1/8 যদি একজনের হয় ইনটু 8 হয়ে গেল। আচ্ছা বেশ, তাহলে এটাকে কাটাকাটি করলে কি হবে, 1/8 ইনটু 8 1 হয়ে যাবে। তাহলে এবং এইটা হয়ে গেল আগেরটার মতো, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে, বিসিসি মানে বডি সেন্টার কিউবিক, তার মানে এর কোথায় কোথায় থাকে, কৌণিক বিন্দুতে তো অবশ্যই থাকে, তার পাশাপাশি বডি সেন্টারে, বডির কেন্দ্রে, তাই না, একটা থাকে। তো দেখো এই বডির সেন্টারে যদি এখানে একটা থাকে, এই সেন্টার কেন্দ্রে রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে এই কেন্দ্রের যে কৌণিক বিন্দুটা রয়েছে, যে মোটিভটা রয়েছে, গঠনকারী কণাটা রয়েছে, সেটি কজনের সাথে শেয়ার হতে পারবে, ভাবো দেখি। এই ঘরের মাঝখানে, তুমি যে রুমের মধ্যে আছো সেই ঘরের মিডল পোর্শনে তুমি একটা গঠনকারী কণা রেখে দাও, সেটি বাইরের আর কজনের সাথে শেয়ার হতে পারবে, বলো। কারোর সাথে পারবে না, শুধুমাত্র ওই ইউনিট সেলের মধ্যেই থাকবে, তাই না, শুধুমাত্র ঘরেই শেয়ার করতে পারবে জিনিসটা, এক্স্যাক্টলি। তো তাহলে এই যে গঠনকারী কণাটা যদি আমি এখানে রেখে দেই বডির সেন্টারে, তাহলে এর অবদান কত, মানে কজনের সাথে শেয়ার হচ্ছে, একজনের সাথেই। ওই জন্য এখানে অবদান লিখেছে যে দেহ কেন্দ্রে অবস্থিত গঠনকারী কণার অবদান বলতে এখানে গঠনকারী যে কণাটা, মোটিভটা, সেটা কজনের সাথে শেয়ার হচ্ছে সেটাই বোঝানো হচ্ছে। তার মানে এই একজনের সাথে শেয়ার হচ্ছে, মানে এই বক্সটার সাথে শেয়ার হচ্ছে, সেই জন্য এখানে 1 লেখা হয়েছে। তাহলে আমরা বিসিসির ক্ষেত্রে বিসিসির একক কোষের মোট কণার সংখ্যা কত, বিসিসির একক কোষের মোট কণার সংখ্যা, তাহলে কৌণিক বিন্দু যেটা বেরিয়েছে 8 জনের, সেটা 1 প্লাস এই একটা 1, টোটাল z এর মান হয়ে যাচ্ছে 2। তাহলে বিসিসির ক্ষেত্রে একক কোষের কণার সংখ্যা z সমান কত হচ্ছে, 2 হচ্ছে। বোঝা গেল। ক্ষেত্রে দেখে নেওয়া যাক কি করে হচ্ছে। তো দেখো কি লিখেছি, এফসিসি একক কোষের কণার সংখ্যা নির্ণয়, এফসিসির ক্ষেত্রে z এর মান নির্ণয়। তো আগে দেখে নিই যে এফসিসির ক্ষেত্রে কৌণিক বিন্দুগুলো ছাড়া আর কোথায় কোথায় থাকে গঠনকারী কণাগুলো। এফসিসির ক্ষেত্রে কৌণিক বিন্দুতে অবশ্যই থাকে, 8টি কৌণিক বিন্দুতে অবশ্যই থাকে, তার পাশাপাশি কি থাকে, এফসিসি মানে ফেস সেন্টার, ফেস মানে তলে থাকে, কয়টি তল থাকে, টোটাল 6টি তল, তাই না। তার মানে টোটাল 6টি তলে থাকে, কৌণিক বিন্দুতে তো অবশ্যই থাকে, কৌণিক বিন্দু প্লাস 6টি তলে থাকে, ক্লিয়ার। আচ্ছা বেশ, কি লেখা হচ্ছে দেখো দেখি, ফার্স্টে কৌণিক বিন্দুর ক্ষেত্রে দেখবো, তারপরে 6টি তলের ক্ষেত্রে দেখবো। বিসিসির ক্ষেত্রেও তাই, ফার্স্টে কৌণিক বিন্দুর ক্ষেত্রে দেখবো, তারপরে বডি সেন্টার কিউবিক মানে সেন্টার, বডি সেন্টারে যেটা রয়েছে তার ক্ষেত্রে দেখবো, ঠিক আছে। আর সিম্পল কিউবিকের ক্ষেত্রে তো শুধুমাত্র কৌণিক বিন্দুতেই থাকে, ক্লিয়ার। আচ্ছা বেশ, চলো দেখে নাও একক কোষের কৌণিক বিন্দুর সংখ্যা। প্রথমে কৌণিক বিন্দুর ক্ষেত্রে বলছি বারবার করে, একক কোষের কৌণিক বিন্দুর সংখ্যা কত, 8টি, ক্লিয়ার হয়ে গেল। একটি একক কোষের কৌণিক বিন্দুর অবদান 1/8, সেই আবার বিস্কুটের উদাহরণটা 1/8, আর 8টি তাহলে কত হবে, 1/8 × 8 = 1। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এবার চলে আসছি তলগুলোতে। কৌণিক বিন্দু কমপ্লিট হলো, কোথায় কোথায় থাকে, কৌণিক বিন্দু প্লাস ফেস সেন্টারে, তলগুলোর সেন্টারে। এবার চলো ফেস সেন্টারের ক্ষেত্রে দেখে নিই। ঘনকের টোটাল কটি তল থাকে, 6টি তল থাকে, কি তাই তো। ঘনকের 6টি পৃষ্ঠতলে অবস্থিত কণার অবদান কত করে হবে, লেখা আছে কি দেখো, 1/2 × 6 = 3। এবার খেয়াল করে দেখো,
খেয়াল করে দেখো, আমি এখানে এই ঘনকটা তৈরি করেছি যার কৌণিক বিন্দুতে টোটাল 8টা কৌণিক বিন্দু রয়েছে। এবার প্রতিটি তলের সেন্টার বরাবর দেখো বিন্দুতে দেখো আমি একটা করে হোয়াইট দিয়ে দিয়েছি, তাই না? তার মানে এই যে ফেস সেন্টারগুলোতে একটা করে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা বেশ, এবার এই ফেস সেন্টারগুলো কজনের সাথে শেয়ার হচ্ছে সেটা আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে, তো ধরে নিচ্ছি এই ফেসটাকে আমি ধরে নিচ্ছি, এই ফেস সেন্টারে যে মিডলে কেন্দ্রবিন্দুটা রয়েছে এই তলটাকে ধরছি, ধরো এই তলটাকে তুমি ধরছো, হ্যাঁ এই তলটা, তো এর সেন্টারে একটা রয়েছে, তো এই সেন্টারে মিডলে যে কেন্দ্রবিন্দুতে যে গঠনকারী কণাটা রয়েছে তার অর্ধেকটা এই সেন্টারটা দখল করে আছে, আর অর্ধেকটা তুমি আরেকটা নিয়ে চলে এসেছো। এই দুজন মিলে শেয়ার হচ্ছে, তাই না? এক একটা ফেস সেন্টার এক একটা তলে যদি থাকে, তলের মিডলে থাকে, তাহলে কজন করে শেয়ার হয়? দুজন করে শেয়ার হয়। ধরো ব্যাপারটা অনেকটা এরকম, আমি এখানে আরেকটা আঁকিয়ে দিচ্ছি। এই তার মানে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কি এই বক্সটাও শেয়ার করছে, এই বক্সটাও শেয়ার করছে। দেখো দুজনে মিলে ঢেকে দিয়েছে, তাই না? অনেকটা ঠিক এইরকম। এই যে মিডলের পয়েন্টটা সেটা তো এই বক্সটাকে দখল করেছে, তার পাশাপাশি এই বক্সটা এনে আমি এই ঢেকে দিয়েছি। দেখো তুমি আর দেখতে পাচ্ছ না, তাই না? তার মানে যে সেন্টারে যে পয়েন্টটা থাকছে, তার মানে সেন্টারে যে কেন্দ্রবিন্দুটা রয়েছে, কণার অবদান রয়েছে, সেটা দুজনের সাথে কম্পেয়ার হচ্ছে, সেই কারণে 1/2। তার মানে এবার ব্যাপারটা অনেকটা সেই একটা বিস্কুট কতজনের মধ্যে ভাগ হবে? দুই বন্ধুর মধ্যে। একটা বিস্কুট এবার দু বন্ধুর মধ্যে ভাগ হবে, তাহলে এক একজন কত করে পাবে? এই 2 ভাগের 1 ভাগ করে, তাই না? তোমার আর আমার মধ্যে শেয়ার হচ্ছে, আমি একটা বিস্কুটকে দুটো ভাগ করলাম, তোমার আর আমার মধ্যে শেয়ার হচ্ছে, তাহলে আমি কত করে পাবো? ওই 2 ভাগের 1 ভাগ আমি পাবো, আর বাকিটা তুমি পাবো, তাই তো? তার মানে ওই 2 ভাগের 1 ভাগ মানে 1/2 ইন্টু টোটাল কটা তল আছে? 6টা তল আছে, ইন্টু 6। তার মানে 1/2 ইন্টু 6 ইকুয়ালস টু কত হলো? 3। আচ্ছা বেশ, তাহলে এফসিসির ক্ষেত্রে টোটাল কণার সংখ্যা কত হচ্ছে? তাহলে এফসিসির ক্ষেত্রে কণার সংখ্যা হচ্ছে, আমরা দেখলাম যে কৌণিক বিন্দুতে থাকে আর তলে থাকে, তার মানে কৌণিক বিন্দু প্লাস তল। কৌণিক বিন্দুতে কটা রয়েছে? একটা রয়েছে, তাই না? কৌণিক বিন্দুতে একটা রয়েছে, আর এখানে পেলাম 3টে, তাহলে 3 আর 1 টোটাল 4। তাহলে কৌণিক বিন্দুতে মোট কণার সংখ্যা। তো এট দ্য এন্ড আমরা বলতে পারি যে সিম্পল কিউবিক, সিম্পল বা প্রিমিটিভ বা সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে মোট কণার সংখ্যা z = 1। ক্লিয়ার? অ্যান্ড বিসিসির ক্ষেত্রে মোট কণার সংখ্যা z = 2, অ্যান্ড এফসিসির ক্ষেত্রে মোট কণার সংখ্যা z = 4। এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই খুব ইম্পর্টেন্ট, পরবর্তী তোমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। আচ্ছা বেশ, তো আমাদের এই 3টে টপিক এখানেই আলোচনা শেষ হলো। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। তোমাদের কাছে এটি একটি আমার ছোট্ট রিকোয়েস্ট, আমি একান্তই বুঝতে না পারো তাহলে আমি অন্য কোনোভাবে বোঝানোর ট্রাই করবো নেক্সট। সো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং কোনো কনফিউশন থাকলে এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে।